Hello everyone, welcome to PCS Education. I am Onurima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে ট্রান্সলেশন রুলস সম্পর্কে আরও একটি ক্লাস নেব। আজকের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমরা দেখতেই পাচ্ছ তার নাম হলো ট্রান্সলেশন রুলস পার্ট 2। এখন তোমাদের মনে হতে পারে যে ম্যাম ট্রান্সলেশন রুলস নিয়ে এতগুলো ক্লাস নিচ্ছেন কেন? কারণ আমি বলেইছি আগে ট্রান্সলেশন বিষয়টা একটা ডেলিকেট বিষয় এবং একটা সুদীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং সমস্ত গ্রামার রুলস শিখে তারপরে সঠিকভাবে ট্রান্সলেশন করা যায়, কিন্তু আমাদের কাছে সময় অত্যন্ত অল্প। তাই আমাদের কি করতে হবে, বাংলা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রকম ইউসেজ, এছাড়া বাংলা বিভিন্ন রকম ইডিয়ামস বা প্রবাদের বিভিন্ন ইউসেজ, এই সব কিছু দেখে দেখে তার ট্রান্সলেশন দেখে তোমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি করতে হবে, একটা ছবি তৈরি করতে হবে, যার মধ্যে কি এই একই ধরনের সেন্টেন্স দেখলে তোমরা সহজেই তার ট্রান্সলেশন করতে পারো। আর মজার বিষয় হচ্ছে ক্লার্কশিপে বা ডাব্লিউবিসিএসে খুব একটা কঠিন ট্রান্সলেশন দেওয়া হয় না। সাধারণত কখনো কখনো স্টুডেন্টদের কনফিউজ করার জন্য সাধু ভাষার ব্যবহার দেখা যায়, যেটাতে যদি তুমি মনে মনে চলিত ভাষায় ট্রান্সফর্ম করে নাও তাহলে ট্রান্সলেশনে কোনো সমস্যাই হবে না। তাহলে দেরি না করে চলো দেখে নিই আজকে ট্রান্সলেশনের রুলসগুলি। কিছু বাংলা শব্দ বা শব্দ সমষ্টি যাদের বাক্য গঠনে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এর আগের দিনও এরকম কিছু শব্দ যেমন মাথা, চোখ ইত্যাদি দিয়ে মন, আমি কিছু কিছু বিভিন্ন রকমের ইউসেজ দেখিয়েছিলাম। এই ব্যবহারগুলোর মধ্যে দিয়েই কীভাবে তাদের ট্রান্সলেশন বা ওয়ার্ডের ট্রান্সলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও দেখিয়েছিলাম, আজকেও দেখাবো। তাহলে চলো দেখে নিই। মুখ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এই যে দেখো এই ওয়ার্ডটা ফুল চন্দন, আর এখানে মুখ শব্দটা ব্যবহার হয়েছে। তো মুখ বলতে কি এখানে বলছে, মানে যেখানে আমরা যেভাবে আমরা কথা বলি, মানে আমাদের টাং, সেটা হচ্ছে আমাদের মুখ হিসেবে এখানে দেখা হচ্ছে। এবং ফুল চন্দন পড়ুক এটা বেশ একটা প্রচলিত কথা, আমরা অনেক সময় বলে থাকি যখন কেউ আমাদের হয়ে কোনো একটা ভালো কথা বলে বা কোনো একটা ভবিষ্যৎবাণী করে যেটা আমাদের ভবিষ্যতের উন্নতির দিকে ইঙ্গিত করে, তখন আমরা বলি যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, অর্থাৎ তোমার এই কথাটি সত্য হোক, তুমি ঈশ্বরের মতো ভবিষ্যৎবাণী করতে যেন সক্ষম হও। তো এখানে যখন আমরা ইংরেজি করব আমরা বলবো, এটার একটু ডিফারেন্টলি একটা স্ট্রাকচার তৈরি হয়, ব্লেসেড বি ইয়োর টাং। মানে আমি একটা উইশ করছি, আর উইশের ক্ষেত্রে জানো তোমরা, উইশের ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সের সামনে সাধারণত কোনো বা কর্তা থাকে না বা সাবজেক্ট থাকে না। এখানেও তাই, সাবজেক্ট নেই, শুরুই হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে। ব্লেসেড বি ইয়োর টাং, ব্লেসেড মানে কি আশীর্বাদ ধন্য হোক বা আশীর্বাদ প্রাপ্ত হোক তোমার জিভ। সে পরিবারের মুখে চুনকালি দিয়েছে। এই মুখে চুনকালি, এটাও আরও একটা ফ্রেজ যেটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি। মুখে চুনকালি অর্থাৎ মানে মান সম্মানে আঘাত দিয়েছে, সে এমন একটা কাজ করেছে যে জন্য পরিবারের মান সম্মান নষ্ট হয়েছে। হি হ্যাজ কাভার্ড হিজ ফ্যামিলি ইন শেম। এই চুনকালি বিষয়টাকে আমি শেম বা লজ্জায় রূপান্তরিত করেছি, তাই পরিবারকে লজ্জার মধ্যে আবদ্ধ করেছে বা লজ্জার মধ্যে ঢেকে দিয়েছে, লজ্জায় ঢেকে দিয়েছে। তিনি আমার মুখ রক্ষা করিলেন। কারুর মুখ রক্ষা করা অর্থাৎ তার সম্মান নষ্ট হতে না দেওয়া। মানে ধরো তুমি একটা কথা বলে ফেলেছো, এবার সেই কথাটা হয়তো রাখতে পারছো না, বা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল তোমার কথাটা তোমার পক্ষে কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না। সেই সময় কেউ গিয়ে যদি তোমার কাজটা করে দিয়ে আসে তাহলে কি তোমার ফেস লসও হলো না, মানে তোমার লজ্জা থাকলো না, তোমার কথাটাও রাখা হলো এবং তুমি একজন অনেস্ট ম্যান হিসাবে বা ওম্যান হিসাবে পরিচয় পেলে। তো মুখ রক্ষা করলেন, হি সেভড মাই ফেস অথবা হি সেভড মাই অনার। মানে আমার মুখ রক্ষা মানেই আমার সম্মান রক্ষা, যে কোনো একটা ব্যবহার করতে পারো। মাই ফেস বললে জিনিসটা অনেকটাই আক্ষরিক অনুবাদ হয়ে যায়, তাই আমি অনার ওয়ার্ডটাকেও ইউজ করেছি ভাবার্থ এই বিষয়টি বোঝানোর জন্য। তাহার ভাই তাহাকে মুখ ভ্যাংচাইতেছে। ভ্যাংচাইতেছে এটা বললাম, এরম ওয়ার্ডগুলো ইউজ করা হয় সাধু ভাষায়, যাতে পরীক্ষার্থীদের একটু সমস্যা বোধ হয় ট্রান্সলেশন করতে। সহজ বাংলায় বুঝতে গেলে তার ভাই তাকে মুখ ভেঙিয়েছে।
মুখ ভ্যাংচানো মানে মেক আ ফেস। ইংরেজিতে মনে রাখবে মুখ ভ্যাংচানো, মুখ বেঁকানো বা সমস্ত কিছু, এটা হচ্ছে মেক আ ফেস। আর কাউকে গালাগালি করা, টু কল সামওয়ান নেমস, মানে বিভিন্ন নামে তাকে ডাকা। যাই হোক, মুখ ভ্যাংচানো বললাম, মেক আ ফেস। সেভাবেই হার ব্রাদার ইজ মেকিং ফেসেস অ্যাট হার মানে তাহার দিকে, তাহাকে, তাহার দিকে একই রকম। সে বড় মুখ চোরা অর্থাৎ আমরা যখন কেউ লাজুক হয় তার ক্ষেত্রে মুখ চোরা এই ওয়ার্ডটি ব্যবহার করি, মানে সে সবসময় মুখ লুকিয়ে ঘুরে বেড়ায়। তা শি ইজ ভেরি শাই অর ট্যাসিটার্ন, এটাই হচ্ছে মুখ চোরার সঠিক ভাবে ব্যবহার বা সঠিক ট্রান্সলেশন। আমার মায়ের খুব মুখ ভার, এই কথাটা বাঙালিরা প্রায় ব্যবহার করে। কেউ যদি রেগে যায় সে বলে মুখ ভার করে বসে আছিস কেন। তো মাই মাদার লুকস গ্লুমি অর্থাৎ ইংরেজিতে যখন কেউ খুবই দুঃখিত বা স্ট্রেসড দেখায় তাকে বলা হয় গ্লুমি লাগছে। তো মাই মাদার লুকস গ্লুমি, এটাকে আর একটু মজারভাবে আমি একটা ট্রান্সলেশন করেছি, মাই মাদার ইজ মেকিং আ লং ফেস অর্থাৎ মানে কেউ নর্মালি থাকা আর কেউ যদি রেগে যায় বা দুঃখিত হয় তখন তার ফেসটা মনে করা হয় একটু লং বা লম্বা লাগছে। তো মাই মাদার ইজ মেকিং আ লং ফেস। নেক্সট পেজ, হাত নিয়ে হাতের বিভিন্ন ধরনের ব্যবহার, মানে হাত শব্দটার। আমার হাতে এখন অনেক কাজ, মাই হ্যান্ডস আর ফুল নাও, আমার হাত এই মুহূর্তে ভর্তি বা পরিপূর্ণ। আরও একটা হতে পারে মাই হ্যান্ডস আর কোয়াইট অকুপাইড নাও, মানে এই মুহূর্তে আমার হাত প্রচুর ব্যস্ত, প্রচুর কাজ আছে। আমি তাকে এক হাত দেখে নেব বা আমি তাকে এক হাত নেব, মানে তাকে আমি খুব ভালোভাবেই একটু শিক্ষা দেব বা তাকে মারব। আই উইল টিচ হিম আ গুড লেসন, এখানে আমারই মনস্কতার জন্য সামান্য একটু ভুল টাইপ হয়েছে। আ গুড লেসন, এখানে আছে হুড, এটা একটু তোমরা মেন্টালি কারেক্ট করে নিও, GOOD, গুড লেসন। চোরটি একদিন হাতে নাতে ধরা পড়লো। এই যে হাতে নাতে ধরা পড়া, দেখো এটা একটা ওয়ার্ড যেটা বেঙ্গলি কলোকিউয়াল ইউসেজে ভীষণভাবে আছে, অর্থাৎ চলিত ভাষায় কোনো কিছু নিয়ে হাতে নাতে ধরা পড়া অর্থাৎ চুরি সামগ্রী শুদ্ধ ধরা পড়া বা বামাল সমেত ধরা পড়া। তাহলে চোরটি একদিন বামাল সমেত ধরা পড়লো, অর্থাৎ মাল বা সামগ্রী যেটা সে চুরি করছিল সেটা নিয়েই ধরা পড়লো। সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, ওয়ান ডে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড অর্থাৎ মানে চুরির রেড হ্যান্ডেড কথাটাও একটা ইংলিশ ফ্রেজ, অর্থাৎ এখানে একটা বাংলা ইডিয়ামের পরিবর্তে একটা ইংলিশ ইডিয়াম ইউজ করা হচ্ছে। মানে কেউ যদি খুন করে তার হাত রক্তে লাল হয়ে যায়, সেই অবস্থায় যদি সে ধরা পড়ে তার হাত কি থাকবে, রেড হ্যান্ডেড থাকবে। একই রকমের চুরির জিনিস সমেত ধরা পড়া অর্থাৎ হাতে নাতে ধরা পড়া। তার হাতের কাজ বেশ ভালো, হাতের কাজ অর্থাৎ সূক্ষ্ম কারিগরি, যেমন ধরো বিভিন্ন রকমের মূর্তি বানানো, মানে স্থাপত্য ভাস্কর্যের কাজ করা, এগুলোকে বলা হয় হাতের কাজ। আর এইগুলোকেই ইংরেজিতে বলা হয় ক্রাফটসম্যানশিপ। তাহলে হি ইজ গুড অ্যাট ক্রাফটসম্যানশিপ। এখানে একটা বিষয় বলে রাখি, ক্রাফটসম্যানশিপ যেহেতু একটা সাবজেক্ট, মানে একটা বিষয় যেটাতে যে বিষয় নিয়ে বিভিন্ন রকমের স্থাপত্য ভাস্কর্য বা ভালো মাটির জিনিস বানানো, ধাতুর জিনিস বানানো, হাতের কাজ তৈরি করা, এটা একটা বিষয়। তাই যে কোনো বিষয় বা সাবজেক্টে যখন কোনো মানুষ ভালো হয়, মানে সেটাতে সে দক্ষ হয়, সেক্ষেত্রে সেই বিষয়টার আগে অ্যাট ইউজ হয়। মানে হি ইজ গুড অ্যাট ইংলিশ বা হি ইজ গুড ইন ইংলিশ, অ্যাট অথবা ইন ইউজ হয়। তার হাত বেশ দরাজ অর্থাৎ সে খুব খরুচে মানুষ, দিলদরিয়া মানুষ, প্রচুর খরচ করতে পারে, প্রচুর মানুষের সাথে মিশতে পারে, দরাজ হাতে সবাইকে দান করে। এই রকম ওয়ার্ডের ক্ষেত্রে আমি লিখতে পারি হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড জিনিসটা একটুখানি মানে কি বলবো, আক্ষরিক অনুবাদের মতো লাগলো বলে আমি স্পেন্ডথ্রিফট কথাটা ইউজ করলাম। স্পেন্ডথ্রিফট অর্থাৎ যে খুব খরুচে, মানে মিতব্যয়ী একদমই নয়, সমস্ত টাকা পয়সা সে খরচ করে ফেলে, প্রচুর খরচ করতে পারে, সবাইকে দান করে, তাই লিখেছি হি ইজ কোয়াইট আ স্পেন্ডথ্রিফট। হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে,
মানে এখানে সামনে একটা কিছু হতো, মানে তারা তারা হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে, এই শব্দটা হতো। তারা হাত ধরাধরি করে বেড়াচ্ছে, মানে কেউ হাতে হাত রেখে হাঁটছে, এটা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে কি হবে, হাত ধরাধরি বা হাতে হাত রেখে ঘোরাকে বলা হয় ইংরেজিতে হ্যান্ড ইন হ্যান্ড বা আর্ম ইন আর্ম। তাহলে দে আর ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড। এবার আসি চোখ। লোকটি আমার চক্ষুশূল বা চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে কি আছে, মানে দুটি মেয়ে যারা সই পাতায় বা বন্ধুত্ব পাতায় একে অপরের সাথে, তারা একে অপরকে নাম দেয় চোখের বালি। অর্থাৎ চোখে গেলে সবসময় যেটা জ্বলে, চোখ অস্বস্তি হতে থাকে, মানে একটা বিরক্তিকর বিষয় কোনো মানুষ যখন একে অপরের কাছে হয় তখনই সে চক্ষুশূল হয়, মানে তাকে দেখলেই আমার বিরক্তি লাগে, তখন আমি বলি সে আমার চক্ষুশূল। দ্য ম্যান ইজ লাইক অ্যান আইসোর টু মি, মানে অ্যান হবে, এ হবে না, ইজ লাইক অ্যান আইসোর টু মি। আইসোর মানে চোখের সমস্যা, সোর মানে ব্যথা। তো দ্য ম্যান ইজ লাইক অ্যান আইসোর টু মি, সে আমার কাছে একটা চোখের সমস্যার মতো, যাকে দেখলে আমার অস্বস্তি লাগে। আমাকে চোখ রাঙিও না, ডু নট মেক অ্যান অ্যাংরি ফেস টু মি। দেখো লক্ষ্য করো, চোখ রাঙিও না বলা হয়েছে, কিন্তু আমি ইংরেজিতে যখন আমরা করছি তখন ইউজ হবে অ্যাংরি ফেস, কারণ ডু নট মেক আ রেড আই টু মি, এটার ঠিক অর্থ ইংরেজিতে দাঁড়াবে না। চোখ রাঙানো মানে হচ্ছে রাগ দেখানো, তাই রাগ দেখানো শব্দটাই ইংরেজিতে ব্যবহার করা হয়েছে। আলোক তার মায়ের চোখের মণি, অলোক হলো বা আলোক হলো দ্য অ্যাপল অফ হিজ মাদার্স আই। চোখের মণিকে ইংরেজিতে ফ্রেজে বলা হয় অ্যাপল অফ ওয়ান্স আই, সেইভাবেই লেখা হয়েছে অ্যাপল অফ হিজ মাদার্স আই। ওঠা বা ওঠা, শিশুটির দুধের দাঁত উঠেছে, এখানে কি হবে, দ্য চাইল্ডস মিল্ক টিথ হ্যাভ কাম আউট। দাঁত তো সবসময় শুধু একটা ওঠে না, একটা দুটো তিনটে এরকম ওঠে, তাই টিথ শব্দটা মানে প্লুরাল ইউজ করেছি। তাহলে বাচ্চাটির দুধের দাঁত মিল্ক টিথ বা মিল্ক টুথ হ্যাভ কাম আউট। কাম আউট মানে ওঠা, মানে বেরিয়ে আসা, এখানে ওঠা। তাহারা ভাড়া বাড়ি ছেড়ে অনেক দিন উঠিয়া গিয়াছে। এই উঠিয়া যাওয়া মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া বা সেই বাড়িটি ছেড়ে দেওয়া। ভাড়া বাড়ি রেন্টেড হাউস, তাহলে দে হ্যাভ শিফটেড ফ্রম দ্য রেন্টেড হাউস লং এগো, অনেক দিন। এই শিফটেডটা হলো উঠিয়া গিয়াছে শব্দটার ট্রান্সলেশন। এত অল্প টাকায় তাহার মন উঠে না, এখানে উঠে না অর্থাৎ মন ভরে না। হি ইজ নট স্যাটিসফাইড উইথ দিস মিগার অ্যামাউন্ট অফ মানি। এই যে মিগার অ্যামাউন্ট, এই মিগার অ্যামাউন্টটার অর্থ হচ্ছে অল্প টাকা। মিগার মানে খুব সামান্য, মানে মুখে বলার মতো নয়। আর মন ওঠে না, এখানে মন ভরে না, স্যাটিসফাই হওয়া, তাহলে হি ইজ নট স্যাটিসফাইড উইথ, মন ওঠে না ইংরেজি হচ্ছে নট স্যাটিসফাইড উইথ। তার চুল উঠে গেছে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো উঠে গেছে মানে দাঁত উঠেছে আর চুল উঠেছে কিন্তু একদম অপোজিট, মানে চুলটা উঠে গেছে, চুল চলে গেছে, মানে তার টাক হয়ে গেছে, তখন কি ইউজ হবে, হার বা হিজ হেয়ার ইজ ফলিং অফ, মানে চুল ঝরে যাচ্ছে বা ঝরে গেছে। চলা, সতীদাহ প্রথা এখন আর চলে না, মানে এমন একটা কাস্টম বা একটা প্রথা যেটা এখনকার সমাজে ক্লিশে হয়ে গেছে, মানে অবান্তর হয়ে গেছে। তাহলে দ্য কাস্টম অফ সতীদাহ ইজ নট ইন ভোগ। কোনো কিছু ইন ভোগ থাকা মানে ফ্যাশনে থাকা বা প্রথায় থাকা বা সমাজে বাস্তবে থাকা, কিন্তু যখন বাস্তবে নেই, নট ইন ভোগ। তোমার লেখাপড়া কেমন চলছে, হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। এখানে চলছে অর্থাৎ কিভাবে তুমি কন্টিনিউ করছো তোমার পড়াশোনা, তাই গেটিং অন। অভিজিৎ তোমার কথায় চলে, অভিজিৎ ফলোজ ইউ ব্লাইন্ডলি। কারো কথায় চলা অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে তাকে অনুসরণ করা,
তাই আমি ফলোজ ইউ ব্লাইন্ডলি এই কথাটা ব্যবহার করেছি। তার শরীর আর চলছে না, মানে শরীর না চলা অর্থাৎ মানে শরীর এতটাই ক্লান্ত, এতটাই এক্সস্টেড যে সেটা আর চলার শক্তি নেই। হিজ হেলথ ইজ টোটালি এক্সস্টেড, তাহলে এক্সস্টেড কথাটা চলছে না ট্রান্সলেশন হিসাবে। এবার চলো দেখে নিই একটা সম্পূর্ণ অনুচ্ছেদের ইংরেজি অনুবাদ। অনুচ্ছেদ অর্থাৎ প্যাসেজ, এখানে একটাই প্যাসেজ ছিল, কিন্তু যেহেতু একটা পেজে যদি পুরো প্যাসেজ রাখি তোমাদের একটু অসুবিধাই হবে, সেজন্য আমি বড় প্যাসেজটিকে 3টে ভাগে ভেঙে নিয়ে তার ট্রান্সলেশন দেখিয়েছি। মানুষের এমন কতকগুলি বিপদ আছে যা থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না। ম্যান হ্যাজ সার্টেন লায়াবিলিটিস অর বার্ডেন্স। লায়াবিলিটি মানে দায়িত্ব, দায়িত্বটাই যখন বাধ্যতামূলক হয়ে যায় তখনই সেটা বিপদ হয়ে যায়। লায়াবিলিটি ব্যবহার করতে পারো, এছাড়া বার্ডেন ব্যবহার করতে পারো। ফ্রম হুইচ ইভেন সোসাইটি ক্যানট প্রোটেক্ট হিম, যেখানে থেকে সমাজও তাকে রক্ষা করতে পারে না। সোসাইটি অর্থাৎ সমাজ, রক্ষা করা প্রোটেক্ট। মৃত্যু, শোক, নানা প্রকার নৈরাজ্য এবং ব্যাধি চিরকালই তাকে পীড়িত করেছে। পীড়িত করা অর্থাৎ টর্চার করা, সাফার করানো, তাই আমি টর্মেন্ট কথাটা টর্চারের পরিবর্তে ইউজ করেছি। একটু সুন্দর ইংরেজি, তোমরা টর্চারও লিখতে পারো। হি হ্যাজ বিন অলওয়েজ টর্চার্ড, এটাকে মানে একটু ইনডাইরেক্ট সেন্টেন্সে লিখেছি, যেহেতু পীড়িত করেছে কথাটা আছে, মানুষ পীড়িত হয়েছে এটা নেই, তাই এটাকে এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে লিখব। হি হ্যাজ বিন অলওয়েজ tormented by death, sorrow, various disappointment and diseases, বিভিন্ন নৈরাজ্য বা ব্যর্থতা এবং ডিজিজেস দ্বারা, এটসেট্রাটাও লিখে দাও, ইত্যাদি। অনলি সেলফ কমপ্লেসেন্স, এসব বিপদ থেকে বাঁচতে হলে চাই আত্মবিশ্বাস এবং ভগবানে একান্ত নির্ভরশীলতা। সেলফ কমপ্লেসেন্স বা সেলফ রিলায়েন্স বা সেলফ কনফিডেন্স একই, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। অ্যান্ড স্ট্রং বিলিফ ইন গড ক্যান সেভ হিম ফ্রম অল দিস প্রবলেমস, তাহলে সেলফ কমপ্লেসেন্সের বদলে তোমরা ব্যবহার করতে পারো সেলফ কনফিডেন্স অথবা সেলফ রিলায়েন্স। পরের অংশ, মানুষ যদি ধীরে ধীরে আত্মবিশ্বাস লাভ করতে পারে ও ভগবানের প্রতি আসক্তি গড়ে তোলে, তাহলে চরম দৈব দুর্বিপাকেও সে বিচলিত হয় না। আত্মবলে বলীয়ান হয়ে হাসি মুখে সে সকল বিপদকে বরণ করতে পারে। স্বাভাবিক, মানুষ যদি আত্মবিশ্বাস লাভ করে, মানুষের থেকে স্ট্রং কেই বা হবে। তাহলে ইফ হি গেইনস সেলফ রিলায়েন্স, দেখো এই শব্দটা আরেকবার ব্যবহার করেছি, তাই সেলফ কমপ্লেসেন্স ব্যবহার করিনি। অ্যান্ড অ্যাবসলিউট ডিভোশন টু গড, মানে মানুষের প্রতি, মানুষের আত্মবিশ্বাস আর ভগবানের প্রতি আসক্তি। আসক্তি না দিয়ে আমি ডিভোশন দিয়েছি, কারণ আসক্তি এমন জিনিসেই হয় যেটা নেশা থাকে, কিন্তু ঈশ্বর অনেক মহৎ কিছু, তাই ঈশ্বরের প্রতি শুধু আমাদের ভক্তি থাকে। ইভেন দ্য স্ট্রংগেস্ট মিসফরচুন, চরম দৈব দুর্বিপাক, তাই স্ট্রংগেস্ট মিসফরচুন কথাটা ব্যবহার করেছি। তাকে সে বিচলিত হয় না, তো আমি সেটাকে করেছি বিচলিত করতে পারে না। উইল নট বি এবল টু শেক হিম এনিওয়ে, তাকে বিচলিত করতে পারবে না, তাকে নাড়াতে পারবে না। আত্মবলে বলীয়ান হয়ে হাসি মুখে সে সকল বিপদকে বরণ করবে। বিং স্ট্রং ইন হিজ ওন মাইট, আত্মবল, মাইট তোমরা জানো কিনা জানি না, নেটফ্লিক্স বা কার্টুনে মাইটি রাজু বলে একটা কার্টুন হয়। মাইট মানে হচ্ছে শক্তি, বল। হি উইল বি অ্যাবল টু লুক ইন দ্য আই অফ হিজ ট্রাভেলস, দেখো এখানে সামান্য ভাবানুবাদ করেছি আমি, সে সকল বিপদকে বরণ করতে পারে। হি ক্যান এন্ডিওর অল হিজ প্রবলেমস, আমি লিখেছি হি উইল বি এবল টু লুক ইন দ্য আই অফ হিজ ট্রাভেল। কারোর চোখে চোখ রেখে দেখা মানে আত্মবিশ্বাসের সাথে সেটাকে ফাইট করা, তাই আমি এই ধরনের সেন্টেন্স ব্যবহার করেছি। বর্তমান শিক্ষায় আমাদের ছেলেমেয়ের দল এই শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের যে এডুকেশন সিস্টেম তার মধ্যে দিয়ে ছেলেমেয়েরা এই যে শিক্ষা সেখান থেকে বঞ্চিত। মানুষ তথা দেশকে যদি বাঁচাতে হয় এই শিক্ষার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। Unfortunately, under this present system, our boys and girls are deprived of this education. এই শিক্ষা থেকে
বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বর্তমান ব্যবস্থায় আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত, ডিপ্রাইভড হচ্ছে বঞ্চিত ট্রান্সলেশন। দিস হ্যাজ টু বি রিইনফোর্স ইফ পিপল অফ দিস হোল কান্ট্রি আর টু বি সেভড। এখানে দিস লিসেন নয়, এই অংশটা একটু ভুল আছে। দিস এডুকেশন, এডুকেশন অথবা লেসন has to be reinforced if people of this whole country are to be saved। যদি মানুষকে বাঁচাতে হয় তথা সারা দেশকে বাঁচাতে হয় তাহলে এই শিক্ষা দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আজকে ট্রান্সলেশনকে কিভাবে আরও একটু ভালো করতে পারবে, এবং এরকম ক্লাস আরও দুটি থাকবে তোমাদের জন্য, ক্লার্কশিপ এবং WBCS দুটোর ক্ষেত্রে। এরকম ক্লাস পেতে কল করো এই নাম্বারে। গুড বাই।